গল্পের শুরুতেই আমরা একটি জেল দেখতে পাই, যেটা নির্জন এবং জনমানবহীন দ্বীপে ছিল। আজকে এই জেলে নতুন কয়েকজন কয়েদিকে নিয়ে আসা হচ্ছে, যার মধ্যে এডমন্ড নামের একজন কয়েদি ছিল। যখন সে জেলের ওয়ার্ডেনকে বলে যে আমি কোনো অপরাধ করিনি, আমাকে মিথ্যা অপরাধে ফাঁসানো হয়েছে, এই জন্য দয়া করে আমাকে সাহায্য করুন। এইটা শুনে ওয়ার্ডেন ঠান্ডা গলায় জবাব দেয়, হ্যাঁ আমি জানি, তুমি যদি সত্যিই কোনো অপরাধ করতে তাহলে তোমাকে শহরের ভেতরেই কোনো জেলে রাখা হতো। এই দ্বীপের জেলে শুধু তাদেরকেই আনা হয় যাদেরকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। তারপর ওয়ার্ডেন তাকে প্রচণ্ড মারধর করে এবং একটি ছোট্ট সেলে বন্ধ করে রাখে। আর এই রুমের দরজা তখনই খোলা হয় যখন ওয়ার্ডেন কোনো কারণ ছাড়াই তাকে মারতে আসতো। এখন এভাবেই সময় চলে যায়, আর এডমন্ড একাই এই রুমে বন্দী হয়ে থাকে। তাই সে মুক্তি পাওয়ার জন্য দেওয়ালে লিখে উপরওয়ালার কাছে সাহায্য চায়, কিন্তু সময় চলে যায় আর তার অবস্থা আরও খারাপ হয়ে আসে। এখন তার পরিস্থিতির উপর কোনো নিয়ন্ত্রণ ছিল না, এই জন্য সে ভিতর থেকে অনেক বেশি ভেঙে পড়ে। এই জেলে 12 বছর কাটিয়ে দেওয়ার পর তার উপরওয়ালার প্রতি বিশ্বাস উঠে যায়। সে ধরে নেয় পুরো জীবন তাকে এখানেই বন্দী হয়ে থাকতে হবে। কিন্তু হঠাৎ একদিন তার রুমের নিচের মাটি কাঁপতে শুরু করে। এই অদ্ভুত ঘটনায় এডমন্ড অনেক বেশি ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর সে মাটির নিচ থেকে একজন লোককে বেরিয়ে আসতে দেখে। এই লোকটির নাম ছিল আব্বে ফারিয়া, আর আমরা তাকে শুধু ফারিয়া বলে রাখবো। ফারিয়া নিচতলার একজন কয়েদি ছিল। সে টানা 5 বছর ধরে একটি সুড়ঙ্গ খুঁড়ছে, আর ভাগ্যক্রমে সেই সুড়ঙ্গ এডমন্ডের রুমে এসে শেষ হয়। মনে হচ্ছিল যেন উপরওয়ালা তার কথা শুনেছে। ফারিয়া এখানে আসার পর শেষ পর্যন্ত এডমন্ড কোনো মানুষের সাথে কথা বলতে পারে। এত বছর একা থাকার কারণে তার মানসিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল, তবে এখন সে ফারিয়াকে দেখে তার অবস্থা কিছুটা ভালো হয়। এখন ফারিয়া সুড়ঙ্গ দিয়ে তাকে নিজের সেলে নিয়ে যায়। এডমন্ড অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ এখন তাকে দেওয়ালের উপর সাহায্য লিখে সময় নষ্ট করতে হবে না। পরে এডমন্ড ফারিয়ার রুমে গিয়ে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ ফারিয়ার রুম অন্য সবার থেকে আলাদা ছিল, যেটা একটি ভালো হোটেলের রুমের মতো লাগছিল। আরাম করার জন্য ফার্নিচার ছিল, আর আলমারিতে অনেকগুলো বই রাখা ছিল। এখন ফারিয়া এডমন্ডকে প্রতিশ্রুতি দেয় আর বলে, তুমি যদি আমাকে সুড়ঙ্গ খুঁড়তে সাহায্য করো তাহলে খালি থাকা সময়ে আমি তোমাকে পড়াবো এবং শেখাবো। এখন এডমন্ডের কাছে অন্য কোনো কাজও ছিল না, এই জন্য সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। পরে যখনই তারা সুড়ঙ্গ খোঁড়া শুরু করতে যাচ্ছিল, ঠিক তখনই গার্ড সেখানে আসার পায়ের আওয়াজ শোনা যায়। তাই ভয়ে এডমন্ড দ্রুত তার রুমে চলে যায় এবং ময়লা আবর্জনা গোছাতে শুরু করে, কারণ গার্ড ময়লা নিতে আসছিল। এই জেলে সেলের দরজা শুধু 2 বারই খোলা হয়, একবার ময়লা আবর্জনা নেওয়ার জন্য আর একবার রাতের খাবার দেওয়ার জন্য। আর পুরো দিন একেবারে খালি থাকে, যার কারণে তারা ধরা না পড়েই সুড়ঙ্গ খোঁড়ার অনেক সময় পেয়ে যায়। এখন ফারিয়া নিজের অল্প একটু চুল কেটে ফেলে এবং সেটি পাথরের উপরে রেখে আগুন ধরিয়ে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই একটি মোমবাতি তৈরি হয়ে যায়। পরে তারা দুইজন সুড়ঙ্গতে ঢুকে পড়ে এবং সামনে আবার মাটি খুঁড়তে শুরু করে। নিচে জায়গা অনেক কম ছিল, এই জন্য মাটি খোঁড়া সহজ ছিল না। এখন ফারিয়া অনুমান করে যদি তারা এই গতিতে মাটি খুঁড়তে থাকে তাহলে বাইরের দুনিয়াতে পৌঁছাতে কমপক্ষে আরও 3 বছর সময় লাগবে। একদিন বিশ্রাম নেওয়ার সময় এডমন্ড ফারিয়ার একটি বই পড়ছিল। ঠিক তখনই সে জানতে পারে যে ফারিয়া আগে একজন দক্ষ তলোয়ারবাজ ছিল। এখন এডমন্ড জেদ ধরে বসে আর বলে, তুমি যদি আমাকে তলোয়ার চালানো না শেখাও তাহলে আমি আর সুড়ঙ্গ খোঁড়ায় কাজ করব না। এডমন্ডের জীবনে এখন শুধু একটিই লক্ষ্য ছিল, সে নিজের শত্রুর কাছ থেকে বদলা নেবে। তার কথা শুনে তলোয়ার চালানো শেখানোর জন্য ফারিয়া রাজি হয়ে যায়। ফারিয়া তাকে বোঝাতে থাকে যে স্পিরিট একজন যোদ্ধার সবচেয়ে বড় শক্তি। সে রুমে পড়া পানির ফোঁটা দিয়ে তাকে শেখাতে শুরু করে। সে উপর থেকে পড়া পানির ভেতরে হাত দিয়ে আবার অনেক দ্রুত বের করে আনে, যার ফলে তার হাতে 1 ফোঁটা পর্যন্ত পানি স্পর্শ করে না। এখন ফারিয়া এডমন্ডকে এইটা শিখতে বলে এবং সে নিজে সুড়ঙ্গ খুঁড়তে চলে যায়। এদিকে এডমন্ড প্র্যাকটিস করতে শুরু করে। কিছুদিন পর ফারিয়া দরজার কাঠ ভেঙে সেটি দিয়ে একটি নকল তলোয়ার বানিয়ে ফেলে এবং সে এডমন্ডকে তলোয়ার চালানো শেখাতে থাকে। আর তলোয়ার চালানো শেখার পাশাপাশি এডমন্ড লেখাপড়াও শিখে। এখন তার পুরো দিন সুড়ঙ্গ খোঁড়া, পড়ালেখা করা এবং তলোয়ার চালানো শিখতেই চলে যায়। তার কিছু মাস পর এডমন্ড তলোয়ার চালাতে খুবই দক্ষ হয়ে ওঠে। এখন ফারিয়া বুঝতে পারে যে এডমন্ড এখন তার থেকেও বড় তলোয়ারবাজ হয়ে গেছে। একদিন কথাবার্তার সময় এডমন্ড জানতে পারে যে ফারিয়া আগে স্টিয়া নামের এক ধনী পরিবারে কাজ করত, আর সেই পরিবারের মালিক, যার নাম ছিল জুলিয়ান, আসলে ফারিয়া এক প্রাচীন খাজানার বিষয়ে জানতো যে সেগুলো কোথায় রাখা আছে। তাই জুলিয়ান ফারিয়াকে বলে, সেই প্রাচীন খাজানা কোথায় আছে আমাকে বলো, সেগুলো আমি নেব।
কিন্তু ফারিয়া রাজি হয় না। তাই জুলিয়ান মিথ্যা অভিযোগে ফারিয়াকে এই জেলে পাঠিয়ে দেয়। এটা শুনে এডমন্ড অনেক বেশি রেগে যায়, কারণ সেও একসময় জুলিয়ানের সঙ্গী ছিল, আর জুলিয়ান তাদের দুইজনকেই মিথ্যা অভিযোগে এই জেলে পাঠিয়ে দিয়েছে। এখন প্রতিদিন সুড়ঙ্গ অনেক বড় হওয়ার কারণে তারা মুক্তির অনেক কাছে এগিয়ে যাচ্ছিল। একদিন তারা সুড়ঙ্গতে গাছের শিকড় দেখতে পায়, যেটা দেখে ফারিয়া বুঝতে পারে যে খুব দ্রুতই তাদের এই সুড়ঙ্গ খোঁড়া শেষ হয়ে যাবে। এটা বোঝার পর তারা দুইজনই অনেক বেশি খুশি হয়ে যায়। তবে খুব শিগগিরই এমন কিছু ঘটনা ঘটে যার ফলে তাদের খুশি দুঃখতে পরিণত হয়, কারণ হঠাৎ সুড়ঙ্গ প্রচণ্ড গতিতে কাঁপতে শুরু করে, আর সুড়ঙ্গ ভেঙে অনেকগুলো পাথর তাদের উপর পড়তে শুরু করে এবং ফারিয়া পাথরের নিচে পড়ে যায়। এখন এডমন্ড দ্রুত পাথর সরায় এবং ফারিয়াকে বাইরে বের করে আনে। ফারিয়ার বুকে ভারী পাথরের আঘাত লেগেছিল, যার কারণে সে অনেকটাই আহত হয়ে যায়। এখন তার যে কোনো সময় মৃত্যু হতে পারে। শেষ মুহূর্তে ফারিয়া এডমন্ডকে বলে, আমার রুমের একটি পাথরের নিচে একটি বই রাখা আছে, আর সেই বইয়ের ভেতরে এডমন্ড সেই খাজানার ম্যাপ পেয়ে যায়, যেই খাজানার জন্য ফারিয়াকে এখানে বন্দী করে রাখা হয়েছে। এখন এডমন্ড ফারিয়াকে প্রতিশ্রুতি দেয় যে আমি এই খাজানা খুঁজে বের করব এবং ভালো কাজে ব্যবহার করব। এটা শুনে ফারিয়া কিছুটা স্বস্তি পায়, আর কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়। এটা দেখে এডমন্ডের চোখে পানি চলে আসে। তার মনে হয় সে আবারও একেবারে একা হয়ে গেল। ঠিক তখনই গার্ড খাবার দিতে আসে, আর এডমন্ড দেওয়ালের পিছনে লুকিয়ে পড়ে। এখন গার্ড আওয়াজ দেয় কিন্তু কোনো উত্তর আসে না। তাই সে ভিতরে আসে আর দেখে ফারিয়া মারা গেছে। তাই সে সঙ্গে সঙ্গে নিজের সঙ্গীদেরকে এই বিষয়টি জানাতে চলে যায়। এই সুযোগে এডমন্ড সুড়ঙ্গতে ঢুকে সেটির মুখ বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর গার্ড নিজের সঙ্গীদেরকে নিয়ে ফিরে আসে, আর ফারিয়ার মরদেহ একটি বডি ব্যাগে ভরে ফেলে। নিচে এডমন্ড তাদের যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে, আর গার্ড চলে যেতেই সে চুপচাপ রুমে চলে আসে এবং সে ফারিয়ার মরদেহ দেখে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে ফারিয়ার মরদেহ নিজের সেলে রেখে দেয় এবং নিজে ফারিয়ার বদলে বডি ব্যাগে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর ওয়ার্ডেন নিজের লোকেদের সঙ্গে লাশ নিতে চলে আসে, আর যেহেতু এই জেলটি একটি নির্জন দ্বীপে ছিল, তাই লাশটি তারা সমুদ্রে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে একটি গার্ড খাবার নিয়ে এডমন্ডের রুমে যায়, কিন্তু বারবার নক করার পরেও কোনো জবাব আসে না। তাই তার সন্দেহ হয় এবং সে দরজা খুলে ভিতরে যায়, আর সে দেখে এডমন্ডের বদলে সেখানে ফারিয়ার লাশ পড়ে আছে। এটা দেখে গার্ড ওয়ার্ডেনকে ডাকতে চলে যায়। অন্যদিকে ওয়ার্ডেন লাশটি সমুদ্রে ফেলার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই গার্ড আসে এবং ওয়ার্ডেনকে চিৎকার করে সতর্ক বার্তা দেয়, কিন্তু সেদিন প্রচণ্ড গতিতে বাতাস বইছিল, যার কারণে কোনো আওয়াজ শোনা যাচ্ছিল না। এদিকে ফেলে দেওয়ার আগে এডমন্ড ওয়ার্ডেনের মাজা থেকে চাবিটি নিয়ে নেয়, আর ওয়ার্ডেন নিজেও এডমন্ডের সাথে সমুদ্রের পানিতে পড়ে যায়। পানিতে পড়ার সঙ্গে সঙ্গেই এডমন্ড চাবি দিয়ে নিজেকে মুক্ত করে। পরে যখন এডমন্ড পানির উপরে আসে তখন সে ওয়ার্ডেনকে দেখতে পায়। এখন তার ভিতরে বছরের পর বছর জমে থাকা জেদ জেগে ওঠে এবং সে ওয়ার্ডেনকে সমুদ্রের পানিতে ডুবিয়ে সেখানেই শেষ করে দেয়। এরপর সে পেছনে না তাকিয়ে সমুদ্রে সাঁতার কাটতে শুরু করে। পরের দিন সকালে তার জ্ঞান ফিরে, আর এডমন্ড দেখে সে একটি দ্বীপে রয়েছে। সে জানতো না যে কিভাবে সে এখানে আসলো, তবে সে এখন অনেকটাই খুশি ছিল, কিন্তু পুরোপুরি মুক্ত ছিল না, কারণ হঠাৎ সে একটি সমুদ্র ডাকুর গ্রুপের সামনে চলে যায়, আর এডমন্ড ধরে নেয় সে এখন মারা যাবে। তবে ডাকুদের নেতা লুইস তাকে একটি সুযোগ দেয়। সে বলে, আমি তোমাকে একটি শর্তে জীবিত ছেড়ে দেব, শুধু তোমাকে আমার একজন বিশ্বাসঘাতক সঙ্গী কটেক্স তার সাথে লড়াই করতে হবে। এখন এডমন্ড যদি জিতে যায় তাহলে সে সমুদ্র ডাকুদের গ্রুপের সাথে যোগদান করতে পারবে, আর কটেক্সকে মেরে ফেলা হবে। এখন এডমন্ড এবং কটেক্সের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু এডমন্ডের সামনে কটেক্স বেশিক্ষণ টিকতে পারে না। এডমন্ডের একটি আক্রমণেই কটেক্স পরাজিত হয়, তবে তাকে মারে না, বরং এডমন্ড লুইসকে বলে, দেখো, আমরা তোমার কাজে আসতে পারি, আমাদেরকে মেরে তোমার কোনো লাভ নেই, আমাদের দুজনকে তোমার সঙ্গে নিয়ে নাও। এডমন্ডের ভালো মন দেখে লুইস খুশি হয়ে যায় এবং দুইজনকেই নিজের সঙ্গে রাখার সিদ্ধান্ত নেয়। পরে কথাবার্তার সময় এডমন্ড লুইসকে তার এই 13 বছরে ঘটে যাওয়া পুরো গল্পটি শোনায়। এটা শোনা মাত্রই লুইস তাকে ছেড়ে দেয়, যাতে এডমন্ড নিজের প্রতিশোধ পূরণ করতে পারে। পরে কটেক্স এডমন্ডের সাথে হাত মিলিয়ে নেয়। যেহেতু এডমন্ড তার জীবন বাঁচিয়েছে তাই সে প্রতিশ্রুতি দেয়
আর বলে যে আমি সবসময় তোমার সঙ্গ দেব। এখন এডমন কটেক্সকে একটি নৌকার ব্যবস্থা করতে বলে। পরে এডমন চুপি চুপি রাতের সময় তার বৃদ্ধ মালিকের বাসায় যায়, কিন্তু তার বৃদ্ধ মালিক তাকে চিনতে পারে না। এখানে এডমন জানতে পারে সে যাওয়ার পর তার বাবা মারা গিয়েছে। এডমন এই খবর শুনে ভিতর থেকে অনেকটাই কষ্ট পায়। ঠিক তখনই একটি খবর শুনে এডমন অবাক হয়ে যায়। সে জানতে পারে তার পুরনো বন্ধু মন্টাগু তাকে ফাঁসিয়েছে এবং তার গার্লফ্রেন্ড মার্সেডিসের সাথে বিয়ে করে ফেলেছে। পরের দিন সকালে এডমন এবং কটেক্স সেই দ্বীপের দিকে চলে যায় যেখানে খাজানা রাখা ছিল, কিন্তু তারা দ্বীপের প্রত্যেকটা কোণা ভালো করে খোঁজার পরেও খাজানা পায় না। এখন এডমন বুঝতে পারে খাজানা হয়তো পানির নিচে রয়েছে, তাই সে দ্বীপের মাঝে থাকা ছোট্ট একটি নদীতে নেমে পড়ে, যেখানে সে অনেকগুলো বাক্স পেয়ে যায় যার ভিতরে সত্যি চকমক করা উজ্জ্বল স্বর্ণ ছিল। এটা দেখে কটেক্স অনেক বেশি খুশি হয়ে যায় এবং নৌকাতে যতটা সম্ভব স্বর্ণের বাক্স ভরে নেয়। তবে সমস্ত স্বর্ণ নিয়ে যাওয়ার জন্য তাদের একটি বড় জাহাজ প্রয়োজন। তবে এখন এডমনের ভিতরে খুশির থেকেও বেশি প্রতিশোধের ক্ষোভ জেগে ওঠে। সে সিদ্ধান্ত নেয় এই স্বর্ণের ব্যবহার এডমন একটি কাজের জন্যই করবে, আর সেটি হলো প্রতিশোধ। প্রথমে এডমন বিশাল একটি ঘর কিনে আর নিজেকে ফ্রান্সের নতুন ধনী বলে ঘোষণা করে দেয়। সে আশেপাশে থাকা সব ধনী ফ্যামিলিকে একটি পার্টিতে তার আলিশান বাড়িতে ডাকে, আর খুব দ্রুতই সে সবার মধ্যে বিখ্যাত হয়ে যায়। সবাই শুধু তাকে নিয়েই কথা বলতে শুরু করে। তবে আসলে এডমন এইসব কিছু শুধু একটা কারণেই করছিল, যাতে তার বিশ্বাসঘাতক বন্ধু মার্টাগুর মনোযোগ নিজের দিকে নিতে পারে। এখন মার্টাগু তার পার্টিতে আসে ঠিকই, কিন্তু তার সাথে কথা না বলেই চলে যায়। এখন এডমন জানতে পারে যে মার্টাগুর একটি ছেলে রয়েছে যার নাম পার্সিভাল। এই জন্য এডমন একটি পরিকল্পনা করে এবং মার্টাগুর ছেলে পার্সিভালকে একটি বিপদের হাত থেকে বাঁচিয়ে তার বিশ্বাস অর্জন করে নেয়। এখন কিছুদিনের মধ্যেই পার্সিভালের জন্মদিন ছিল, তাই সে এডমনকে জন্মদিনের পার্টিতে যাওয়ার নিমন্ত্রণ দেয়, আর এডমন এই সুযোগেরই অপেক্ষায় ছিল। সে সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। পরে পার্টিতে পার্সিভাল তার বাবা এবং এডমন তাদেরকে দেখা করিয়ে দেয়। এখন 13 বছর পর তারা একে অপরের সামনে ছিল, কিন্তু মার্টাগু তাকে চিনতে পারে না, কারণ এডমনের চেহারা কিছুটা পরিবর্তন হয়ে গিয়েছিল। তবে মার্সিডিস যখন তাকে দেখে তখন সে কিছুটা আন্দাজ করতে পারে। সে প্রথমে তাকে পুরোপুরি চিনতে পারছিল না, কিন্তু এডমন যখন নিজের চুল একটু আলাদাভাবে স্পর্শ করে তখন সঙ্গে সঙ্গে মার্সিডিস তাকে চিনে ফেলে। আসলে আগেও এডমন এরকম আলাদাভাবে নিজের চুল স্পর্শ করত, এটা তার পুরনো স্বভাব ছিল। এডমন জানতো যে মার্টাগুর ভিতরে টাকার অনেক লোভ আছে, এই জন্য সে মার্টাগুকে একটি মিথ্যা বলে যে সে একটি বিশাল বড় খাজানা পেয়েছে, আর পরের দিন একটি জাহাজে করে সেই স্বর্ণগুলো নিয়ে আসবে। আসলে সে খাজানা পেয়েছে এটা সত্যি ছিল, কিন্তু সেগুলো জাহাজে করে আনা হচ্ছে এটা মিথ্যা, কারণ সে মার্টাগুকে ফাঁদে ফেলে নিজের বদলা নিতে চায়। এখন এডমনের কথা শুনে মার্টাগু একটি পরিকল্পনা করে এবং সেই জাহাজ থেকে স্বর্ণ লুট করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে পার্টি শেষে মার্সিডিস চুপি চুপি এডমনের গাড়িতে বসে পড়ে এবং সে কান্না করতে করতে এডমনকে বলে যে মার্টাগু আমাকে মিথ্যা বলেছিল, সে বলেছিল তোমাকে ফাঁসি দেওয়া হয়েছে। এখন এডমন ভয় পেয়ে যায় যে এই সত্যটার কারণে তার প্রতিশোধ নেওয়ার জন্য বাধা তৈরি হতে পারে। এই জন্য সে মার্সিডিসকে আপাতত এখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে আমরা দেখি যে এডমনের জাহাজ লুট করা হচ্ছে, আর এগুলো মার্টাগুর লোকজন করছিল এবং এডমনকে জেলে পাঠানোর পিছনে এই লোকটিরও হাত ছিল। এখন এইটা ভেবে খুশি হয় যে খুব সহজেই সে জাহাজ লুট করে ফেলেছে, কিন্তু ঠিক তখনই গার্ড চলে আসে এবং তাকে ধরে ফেলে। এখন সে পালাতে চেষ্টা করে, কিন্তু এডমন তার সামনে এসে দাঁড়ায়। এখন লোকটি তাকে মারার চেষ্টা করে, কিন্তু এডমন তার গলায় ফাঁসির দড়ি দিয়ে দেয়, আর শেষে এডমন তার আসল পরিচয় লোকটিকে বলে, যাতে সে জানতে পারে যে সে কেন মারা যাচ্ছে এবং কোন অপরাধের জন্য মারা যাচ্ছে। অন্যদিকে মার্টাগু ভয়ে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু মার্সিডিস তার সাথে যেতে রাজি হয় না। আর এখন সে একটি সত্য ঘটনা বলে যে আসলে পার্সিভাল তার ছেলে নয়, বরং এডমনের ছেলে। যখন মার্টাগু মার্সিডিসের সাথে বিয়ে করেছিল তখন আগে থেকেই সে গর্ভবতী ছিল, আর এই জন্যই সে বিয়ে করতে রাজি হয়েছিল। এখন মার্টাগু অনেক বেশি রেগে যায় এবং সেই কেল্লার দিকে চলে যায় যেখানে সে সমস্ত চুরি করা খাজানা লুকিয়ে রেখেছিল। কিন্তু যখন সে বাক্স খুলে ভিতরে শুধু বালি
খালি দেখতে পায়। এখন মার্টাগু শেষে একটি বাক্স খুলে, যার ভেতরে একটি দাবার গুটি রাখা ছিল, যেটা সে বহু বছর আগে এডমন্ডকে দিয়েছিল। ঠিক তখনই এডমন্ড সেখানে চলে আসে। মার্টাগু এখন পুরো সত্যটা বুঝতে পারে, আর রেগে গিয়ে সে তলোয়ার দিয়ে এডমন্ডের উপর আক্রমণ করতে যায়, কিন্তু এডমন্ডের সাথে সে পেরে ওঠে না, কারণ সে একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে তলোয়ার চালানো শিখেছে। তাই এডমন্ড খুব সহজেই তাকে হারিয়ে দেয়। যখনই এডমন্ড তাকে শেষ আঘাত করতে যাচ্ছিল, ঠিক তখনই পার্সিভাল সেখানে চলে আসে আর বলে সে তার বাবাকে এভাবে মরতে দিবে না। এই সুযোগে মার্টাগু একটি পিস্তল বের করে। ঠিক তখনই মার্সিডিস সেখানে চলে আসে এবং পার্সিভালকে থামিয়ে দেয়। মার্সিডিস তাকে সত্যিটা বলে যে সে আসলে এডমন্ডের ছেলে। এটা শুনে এডমন্ড অবাক হয়ে যায়। ঠিক তখনই মার্টাগু এডমন্ডের উপর পিস্তল তাক করে, কিন্তু কটেক্স খুবই সাবধানের সাথে নিজের চাকু পিস্তলের দিকে ছুঁড়ে মারে, আর গুলি মিস হয়ে মার্সিডিসের কাঁধে লাগে। এই সুযোগে মার্টাগু সেখান থেকে পালাতে চেষ্টা করে, কিন্তু হঠাৎ এডমন্ড তার সামনে চলে আসে। এখন মার্টাগু তার ঘোড়ায় বসে তলোয়ার দিয়ে এডমন্ডকে আঘাত করতে যায়, তবে এডমন্ড তাকে ফেলে দেয়। এখন তাদের ভিতরে শুরু হয় লড়াই, তবে এডমন্ডের সামনে মার্টাগু বেশিক্ষণ টিকতে পারে না, আর কিছুক্ষণের মধ্যেই এডমন্ড মার্টাগুকে শেষ করে দেয়। এখন প্রতিশোধ নেওয়ার পর এডমন্ড তার ছেলে এবং মার্সিডিসকে নিয়ে সেই দ্বীপে চলে যায়, যেখানে সে তার জীবনের 13টি বছর কাটিয়েছিল। সেখানে তার শিক্ষক আব্বে ফারিয়াকে সে মনে করতে থাকে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন, এবং ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য।